অন্তর্গঠন পড়ে না। আরে ডিপ্লোপ্লাস্টিকের শুধু লাইনে দুইটা। আচ্ছা সমস্যা নেই, ওটা থেকে শুরু করতেছি। তাহলে দেখো আমরা আজকে আমাদের টপিক হলো দ্বিতীয় লেকচার আমাদের হাইডার। তো এর আগের লেকচারে আমরা যে এখানে ডিপ্লোপ্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরী প্রাণী এর আগ অবধি পড়ছিলাম। তো আজকে এখান থেকে শুরু হবে। তো দ্বিস্তরী বলতে কি বোঝায়, এটা প্রথমেই ছিল, এজন্য মনে হচ্ছে যে পড়ছিলাম। হাইড্রা হলো একটা দ্বিস্তরী প্রাণী, তার মানে কি এর ভ্রূণীয় স্তর থাকে কয়টি? দুইটা জার্ম লেয়ার থাকে। জার্ম লেয়ার বলতে কি যেখান থেকে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, ঠিক আছে? তো আমরা জানি যে ভ্রূণীয় স্তর সাধারণত হয়ে থাকে সর্বোচ্চ তিনটি। কয়টি? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তবে এই যে হাইড্রা হলো একটা অনুন্নত প্রাণী, এটা হলো আমরা জানি যে শ্রেণীবিভাগ যদি করি পর্বগুলা, পরিবার নিডারিয়া পরের দ্বিতীয় পর্বের প্রাণীটাই। এবং এখানে আমরা জানি প্রথমটা ছিল কোষী মাত্রা, পরেরটা এটা কি বলতো? কোষ টিস্যু মাত্রা। তো এখানে দুইটা লেয়ার থাকে, একটা কি বলতো বাইরেরটা হলো এক্টোডার্ম, ভেতরটা কি এন্ডোডার্ম। তাহলে এটা হলো কি বলতো এক্টোডার্ম, এটা হলো এন্ডোডার্ম। বুঝতে পারছো? তাহলে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম আমাদের এখানে মাঝের সাথে থাকে না। তো মাঝের মধ্যে কি থাকবে? থরথরে জেলির মতো কিছু বলতে থাকে, তাদেরকে কি বলা হয়? মেসোগিলি। এখানে অকোষীয় কোনো কোষ থাকবে না। তো এই যে দ্বিস্তরীকে কি বলা হয়? যেহেতু দুটি স্তর আছে, এদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণীকে হাইড্রা। শুধু হাইড্রা না, নিডারের পর্বে যে প্রাণীগুলো আছে সবাই হলো দ্বিস্তরী প্রাণী। ওকে, তো এটাকে আমরা বলতে পারি ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কি বলতে পারি? ডিপ্লোব্লাস্টিক মানে দুইটা লেয়ার থাকবে। দেখো ভ্রূণ অবস্থায় যে সকল প্রাণীর দেহপ্রাচীর কোষগুলো কেবল এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুইটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে, তাদেরকে কি বলা হবে? দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। বুঝতে পারছো? তাহলে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী কাকে বলে সংজ্ঞা মনে রাখবা। তারপর দেখবো পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর দুটি যথাক্রমে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে কীভাবে পরিণত হবে। এটা মিলে আমরা ভ্রূণ অবস্থায় বলি এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। তো পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে তখন এটা কি বলি আমরা? এপিডার্মিস, বহিত্বক এবং একদম ভেতরের ত্বক, অন্তঃত্বক। ঠিক আছে? ওকে, তারপরটা কি বলছে বলতো যে এ দুই স্তরের মাঝখানে কি থাকে বলতো? কিছু অকোষীয় পদার্থ থাকে, যাদের কি বলা হয়? জড়কল। সমস্যা নাই। আসসালামু আলাইকুম আন্টি। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ আন্টি, আন্টিও তো রুমে, আমি প্রাইভেটে আসছি তো একটু। ওকে কল দেন। হ্যাঁ আমি প্রাইভেটে আছি আন্টি। তাহলে দেখো এখানে দুই স্তরের মাঝখানে এই যে থরথরে জেলির মতো অকোষীয় কিছু থাকবে, তাকে কি বলা হবে? মেসোগিলে বলা হবে, নামক অকোষীয় জেলির মতো কিছু থাকবে। বুঝতে পারছো? তাহলে হাইড্রা দ্বিস্তরী ডিপ্লোব্লাস্টিক প্রাণীর একটি আদর্শ উদাহরণ। তো আমরা আরও বিস্তারিত জানবো এখন গঠনটা, অন্তর্গঠন যখন দেখবো। তাহলে দেখো এখন হাইড্রার অন্তর্গঠন, অর্থাৎ ভেতরে বাইরে তো আমরা দেখলাম বাইরে কী কী পার্ট থাকে, কী কী আমরা গত ক্লাসে পড়ছি, এবং ভেতরের সম্পর্কে জানবো আজকে। দেখো হাইড্রার দেহের অন্তর্গঠন অত্যন্ত কি বলতো সরল প্রকৃতির, যেহেতু সরল গঠনের প্রাণী, প্রথম দিকে সব কিছু সরল। কোষ টিস্যু মাত্রার প্রাণী হওয়ায় এদের অন্তর্গঠনে কোনো জটিল টিস্যুতন্ত্র অঙ্গতন্ত্র দেখা যায় না। অবশ্যই, কারণ এটা টিস্যু মাত্রার প্রাণী, তো জটিল কোনো গঠন দেখা যাবে না। ঠিক আছে? দেহের অন্তর্গঠনে মূলত দুইটি প্রধান অংশ থাকে, একটা হলো দেহপ্রাচীর, আর একটা কি বলতো সিলেন্ট্রন। সিলেন্ট্রন কি বলা? একটা গহ্বর। সিলেন্ট্রন কি বলতো? একটা, অর্থাৎ একটা যদি মনে করি একটা প্রাণী এরকম আছে, এর ভেতরে দিকে একটা গহ্বর আছে, এই গহ্বরটাকে কি বলা হয় বলতো? সিলেন্ট্রন। আমরা পূর্ণাঙ্গ প্রাণীতে মানে উন্নত প্রাণী থেকে এটা সিলোমিক গহ্বর বলি। কি বলি? সিলোমিক গহ্বর। এটা প্রথম অধ্যায়ে ছিল। তো একটা গহ্বর, তো এই গহ্বরটাকে কি বলা হয়? সিলেন্ট্রন বলা হয়। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে একটা গহ্বর থাকে ভেতরে, এদেরকে বলা হয় সিলেন্ট্রন বলা হয়, আর তার বাইরে একটা কোষীয় প্রাচীর থাকে। ঠিক আছে? এটাই হলো কথা। এখন দেখো হাইডার ক্ষেত্রে না, সকল নিডারের ক্ষেত্রে। তবে এটার কাঠামোটা একটা সুন্দর, বললাম না এখানে যে এখানে আমাদের ডিপ্লোব্লাস্টিক প্রাণীর আদর্শ উদাহরণ হলো হাইড্রা। তবে দেহপ্রাচীরে কোষের গঠন বিন্যাস, দেহপ্রাচীরে কোষের গঠন বিন্যাস। তাহলে দেহপ্রাচীরে কি আছে? এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এদের মধ্যে কি কি ধরনের কোষ আছে এগুলো আমরা দেখবো, এবং এদের মাঝে আছে মেসোগিলে, এখানে কি থরথরে জেলির মতো অকোষীয় পদার্থ থাকবে, এগুলো দেখবো। আমরা আগে ফিগারটা দেখি। এই যে এখানে দেখো দুইটা ফিগার আছে। কয়টা ফিগার? একটা হলো হাইড্রা লম্বসেট, একটা কি বলতো প্রস্থছেদ। লম্বসেদ বলতে কি? অর্থাৎ মাথা থেকে পা অবধি আমরা কাটছি, লম্বা মাথা থেকে পা অবধি আমরা কেটে নিচ্ছি। আরটা কি বলতো? মনে করো যে কোনো একটা এর মাঝ বরাবর, পোস্ত বরাবর কেটে নিলাম, এটা তো বোঝো। তাহলে দেখো এই যে এখানে আমরা দুইটা ভাগ দেখাচ্ছি। এই যে এখানে দেখো এই যে সাইডগুলো দেখতেছি আমরা, এটা কি এক একটা কি বলতো আমার ত্বক না, বাইরে স্তর না, ত্বকীয় স্তরটা আর কি। তাহলে এখানে এই স্তরের মধ্যে আমাদের দুইটা লেয়ারই থাকে, একটা এক্টোডার্ম একটা এন্ডোডার্ম, এবং মাঝে কি আছে? মেসোগিলিয়া আছে। বাইরেরটা কি বলতো
এক্টোডার্ম, Ectoderm. ভেতরটা কি বলতো এন্ডোডার্ম, এন্ডোডার্ম। Endoderm. আর মাঝে কি থাকবে বলতো, Mesoglium. মাঝে এখানে থাকবে মেসোগ্লিয়া থাকবে, ঠিক আছে। এবং এখানেও তো এটা এভাবে বরাবর দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখা যায় উপরে দিকে মুখ থাকে, তারপর হাইপোস্টেম থাকে, এগুলো তো কোষিকা, এগুলো শুক্রাশয় হয়, ডিম্বাশয়, এগুলো আমরা জানি, মুকুল তৈরি হয়। তার মাঝে যে গহ্বরটা ফাঁকাটা এটাকে কি বলা হয়, সিলেন্ট্রম। এবং দেখো এখানে আমাদের গ্রন্থিকোষ থাকে পাদশক্তি, এখানে আমরা জানি কত ক্লাসে পড়ছি। এখন দেখো এখানে প্রস্থচ্ছেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে, দেখো এই যে বাইরের দিকে দেয়াল প্রাচীরের কোষ থাকে, তাই না, এগুলো কি এক্টোডার্ম না, Ectoderm. বাইরের দিকে থাকবে। তাহলে এক্টোডার্মে একটা লেয়ার আছে, এখানে বিভিন্ন ধরনের কোষ আছে, এই যে এটা হলো এক্টোডার্মের লেয়ার। ভিতরের দেখো একটা লেয়ার আছে, এখানে দেখা যাচ্ছে, এটা কি বলতো এন্ডোডার্মের লেয়ার। আর মাঝের মধ্যে দেখো এই যে এখানে অনেকটা কি নীল কালারের কিছু দেওয়া আছে না তরলের মতো, এটাকে কি বলা হয়, মেসোগ্লিয়া। তো মনে করো আমরা একটা পার্ট কেটে নিলাম, এখানে কি নিলাম, একটা অংশ আমরা কেটে নিলাম, তো কেটে নিয়ে কোথায় গেলাম, এখানে আসলাম, ঠিক আছে। তাহলে এটা এই যে গলীয় অংশটার একটা অংশ আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, প্রস্থচ্ছেদের একটা অংশ নিয়ে আসলাম, দেখা যায় প্রস্থচ্ছেদের একটা অংশ এখানে, দেখো খেয়াল করো, এখানে মাঝে মাঝে দেখবা কোথায় দেখাচ্ছি না দেখাচ্ছি, দাগাচ্ছি তখন এখানে দেখবা, ঠিক আছে। তো এখানে দেখো এখানে তিনটা লেয়ারে আমাদের দেখা যাচ্ছে, তিনটা লেয়ার বলতে আসলে লেয়ার দুইটা, মাঝে একটা, মাঝামাঝি একটা স্তর আর কি, ফাঁকা স্তর, এটা হলো মেসোগ্লিয়া বলি আমরা। এই যে এখানে দেখা যাচ্ছে সমুদ্রের পানি যেমন নীল থাকে না, এই যে নীলের মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ তরল কিন্তু এখানে, ঠিক আছে, এখানে কোনো কোষ নাই, অকোষীয়। এখন দেখো এটার এই যে বাইরের দিকে অংশ, এটা কি বলি আমরা, এক্টোডার্ম বা এপিডার্মিস, আর এটা কি বলতো গ্যাস্ট্রোডার্ম বা এন্ডোডার্ম। ওকে, এপিডার্মিস আর অ্যাক্টোডার্মিস কি একই? একই। আমরা ভ্রূণীয় অবস্থায় বলি এক্টোডার্ম, আর এটা আমার প্রাণীর ক্ষেত্রে, পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে আমরা কি বলবো এপিডার্মিস, ত্বক, বহিত্বক, ঠিক আছে। ওকে, তো এখানে বললাম যে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে কি থাকে, বিভিন্ন কোষীয় উপাদান থাকে, বিভিন্ন ধরনের কোষ থাকে, বিভিন্ন ধরনের এন্ডোডার্মে বিভিন্ন ধরনের কোষ থাকবে, এবং মেসোগ্লিয়ার মধ্যে কোনো কোষ থাকে না, অকোষীয়। এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ এখানে তো কোষীয় লেয়ার, এগুলো কি কোষীয় লেয়ার কিনা, তো লেয়ারই কোষীয় দুইটা, এই জন্য এখানে কোষ আছে, বাকি যেখানে এখানে কোনো কোষ নাই। ক্লিয়ার? তো কি কি ধরনের কোষ আছে আমাদের এগুলো জানতে হবে, প্রথমে কোষগুলোর নাম মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এবং এই ফিগারটাও কিন্তু আমাদের আর্ট করা শিখতে হবে। হ্যাঁ, পরের দিন তোমরা আমাকে এই ফিগারটা আর্ট করে দেখাইবা। ট্রিক্স দেখাচ্ছি, একদম সহজ আর্ট করা, ট্রিক্স লাগবে না, দেখে বোঝা যাচ্ছে কেন আর্ট করা যায়। ঠিক আছে, দেখে কঠিন মনে হয়, আর্ট করতে ধরো ইজি মনে হবে। আর্টে বিশেষভাবে দুর্বল তো। আর একটা বিষয় তোমাদের বলে দেই, যে কোনো কিছু আর্টের ক্ষেত্রে দেখবা ইউটিউবের মধ্যে অনেকে দেখবো সুন্দর সুন্দর আর্ট করে দেয়, ট্রিক্স। সো মনে করো কোনো একটা জিনিস আর্ট পারতেছে না, বলবা এই আর্টটা ট্রিক্স, দেখবো অনেক আসবে, দেখে নিবা, সহজে পারে দেবা, ঠিক আছে। আমরা কেউ আর্টিস্ট না, অবশ্য আর্টিস্ট যারা আছে তারা এসব করবে। তারপরে এখানে ওই যে আর্টিস্ট হতে হয় না, নর্মালি বোঝা গেলে হলো, ঠিক আছে। তো এখানে দেখো এই যে প্রথমে আছে আমাদের, এটা হলো এক্টোডার্ম বা এপিডার্মিস। এখানে কি কি কোষ আছে দেখো, কিছু দেখো এই যে বড় বড় সাইজের কোষ আছে, দেখছো এখানে, এদের বড় বড় সাইজের কোষ, এদেরকে বলা হয় পেশি আবরণী কোষ। আসলে এরা তো কি বাইরের আবরণ তৈরি করে এক্টোডার্ম, এটাকে কি বলবো আমরা এখানে, বলো তো পেশি আবরণী কোষ। তাহলে এটা হলো এই যে বড় বড় যে আমাদের হলুদ অনেকটা না, এগুলোকে কি বলবো আমরা, পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মধ্যে দেখো যে কালো কালো কিছু দেখতেছি, এগুলো কি বলতো, নিউক্লিয়াস। এগুলো কি বলতো, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে না, এগুলো তো আসলে প্রকৃত কোষ, নিউক্লিয়াস অবশ্যই থাকবে, নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস বললাম। এখানে কিছু আমাদের যেগুলো ফোটা ফোটা গ্রন্থি কোষ, এগুলো পরে বলতেছি, নিউক্লিয়াস। তারপরে দেখো এখানে মিউকাস, এগুলো ঠিক আছে, মিউকাস খরিত হয়, এগুলো কি বলতো, মিউকাস দানা, এগুলো জানতে হবে, পরে বলতেছি। তাহলে আমরা এটা কোষ বুঝলাম, তাই না, পেশি আবরণী কোষ। তার পাশাপাশি যে এগুলো বড় বড় পেশি আবরণী কোষ, এর মাঝামাঝি দেখো আমরা জানি যে কোষের মধ্যবর্তী যে ফাঁকা স্পেস থাকে তাকে কি বলা হয়, ইন্টারস্টেশিয়াল স্পেস, জানো এটা, বা ইন্টারস্টেশিয়াল গহ্বর বা ইন্টারস্টেশিয়াল স্পেস বা ইন্টারস্টেশিয়াল বা আন্তঃকোষীয় ফাঁকা, বাংলা কথায় বললে আন্তঃকোষীয় ফাঁকা তো শুনছো না, এটাকে আমরা ইংলিশে বলি বা মেডিকেল টার্মে বলি ইন্টারস্টেশিয়াল স্পেস, আন্তঃকোষীয় ফাঁক বা ইন্টারস্টেশিয়াল স্পেস, বুঝতে পারছো, ইন্টারস্টেশিয়াল স্পেস শব্দগুলো। পিয়াজ না, ওইরকম না, পেঁয়াজের ভিতর যে একটা গহ্বর থাকে ওইটাকে কি? হ্যাঁ, ওটা তো পিয়াজটা একটা কোষ, ওগুলো পরে বলতেছি। পেঁয়াজের মধ্যে না, আমাদের কোষ, মানুষের মধ্যে, উদ্ভিদের কোষ বা প্রাণীর কোষ। এই যে একটা কোষ সাথে মনে করো, এই যেরকম যদি বলি একটা কোষ, এই যে একটা কোষ আর একটা কোষ, এই যে মধ্যে ফাঁকা আছে না, এই যে ফাঁকা জায়গা তৈরি হলো না এখানে, দাঁড়াও দেখি, তার এই যে এখানে দেখো ফাঁকা জায়গা তৈরি হলো কিনা,
এইগুলাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা ফাঁক। বা ইন্টারস্টেশিয়াল Space. স্পেস। এখানে যে একটা কোষ দেয়, এখানে আবার কি হলো, আবার ফাঁকা তৈরি হলো, এগুলো বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা। এগুলো আরো অনেক শিখবে পরবর্তীতে। তো এখানে দেখো এই যে দেখো এই কোষগুলোর মাঝে এক ধরনের কি হয়েছে, ফাঁকা তৈরি হয়েছে না? এই ফাঁকার মধ্যে যে কোষগুলো থাকবে তাদের কি বলা হবে, ইন্টারস্টেশিয়াল কোষ বলা হবে। অর্থাৎ ইন্টারস্টেশিয়াল স্পেসের মধ্যে যে কোষ থাকবে তাদের কি বলা হবে, Interstitial কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো এই ইন্টারস্টেশিয়াল কোষের যে ইন্টারস্টেশিয়াল স্পেস যেটা আছে, মাঝে মাঝে কোষ না হয় অন্য একটা কোষ হয়, ইন্টারস্টেশিয়াল কোষ না অন্য একটা কোষ হবে, সেটাকে কি বলতো, এই যে আমাদের নিডোসাইট কোষ। কি আমরা একটু আগে পড়ছিলাম না যে নিডারিয়া পরে প্রাণীদের ক্ষেত্রে মেনলি আমাদের হাইটাতে কি থাকে, নিডোসাইট থাকে, যেটা কি করে ওই যে আমাদের শিকারে সহায়তা করে, চলনে সহায়তা করে, আত্মরক্ষা সহায়তা করে। পড়ছিলাম কি না? পড়ো নাই তুমি? তুমি ছিলা? ছিলা? তাহলে এইগুলোতে সহায়তা করে। তো এই যে নিডোসাইট কোষ, আমরা এটা আরো বিস্তারিত পড়বো, নিডোসাইট কোষ এগুলো কি কি নিয়ে গঠিত, কি কি থাকে একটু পরে আমরা জানবো। তাহলে এই ইন্টারস্টেশিয়াল স্পেসের জায়গায় নিডোসাইট কোষ থাকতে পারে, আবার কি থাকতে পারে, সংবিধি কোষ থাকতে পারে। এই যে আরেকটা কোষ, এটা কি বলতো, এই দেখো এই স্পেসের মধ্যে কিন্তু এটা কি ধরনের কোষ, এটা কি বললো তো, বলো তো, সংবিধি কোষ। কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, তাই না? এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই যে এখানে নিউক্লিয়াস আছে, এই যে প্রত্যেকটা কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস। তাহলে আমরা এখন কোষগুলো বলি, কি কি কোষ পড়লাম। একটা হলো বড় কোষটা পেশি আবরণী কোষ, তারপরে মাঝে মাঝে ফাঁকা থাকে, এদের মধ্যে কি থাকে, ইন্টারস্টেশিয়াল কোষ, পেশি আবরণী কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ। তারপরে এখানে কি থাকে, নিডোসাইট কোষ থাকবে। তারপরে কি থাকবে, সংবিধি কোষ। সংবিধি কোষের মাথায় দেখো এই যে একটা রোমের মতো আছে না, চুলের মতো, একে কি সংবিধি রোম বলতে পারো। কি বলতে পারো, রোম বলতে পারো, রোম। তার সংবিধি কোষের রোম মেনলি কি বলি, আমাদের চুলের মতো আর কি। দেখো সংবিধি রোম বলতে এই যে মনে করো তার তো মনে করো সেন্সেশন বুঝতে পারবে না, আমাদের যেমন কি থাকে, নার্ভ, কি থাকে, নার্ভ না? আমরা এখানে চিমটি কাটলে আমরা বুঝতে পারি যে চিমটি কাটা হয়েছে, কেন, স্নায়ুতন্ত্র থাকে, এটার মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায়, তাই না? অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে চলে যাবে, সেখানে আবার কি করবে, আমাদের স্পাইনাল কর্ড যাবে, ওখান থেকে আবার মোটর আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আমাদের হাতে যায়, আমরা বুঝতে পারি আর কি। যাই হোক, তো এখানে এই যে হাইড্রা তো অত উন্নত প্রাণী না যে এদের নার্ভটা ওইভাবে সুগঠিত না, এদের বাইরের দিকে এই যে সংবিধি কোষ থাকে, রোম থাকে কোষ, আর এখানে রোম লাগানো থাকে, এটার মাধ্যমে তারা কি করে বুঝতে পারে, তারা কোনো পরিবেশ বুঝতে পারে তারা। এটা আবার দেখো এইটার আবার প্রান্তটা আবার অ্যাটাচ আছে কার সাথে, স্নায়ুর মাধ্যমে, স্নায়ুর মাধ্যমে এই যে নার্ভ, এই দেখো স্নায়ু কোষ আছে এখানে, কি আছে বলো তো, এখানে নিচের দিকে স্নায়ু কোষ। এখন বলতে পারো তো যে ভাই স্নায়ু কোষটা তো মনে হয় মেসিকুলার মধ্যে দেখা যাচ্ছে না, আসলে মেসিকুলার মধ্যে থাকলেও এটা আসলে কার পার্ট বলবো বলো তো, সংবিধি কোষের পার্ট, এটা স্নায়ু কোষ অ্যাটাচ থাকবে, ঠিক আছে, সংবিধি কোষের মধ্যেই। এটা আমরা স্নায়ু কোষ আমরা কি বলবো না, এটা বলো তো মেসিকুলার মধ্যে পড়বে না, এটা কার মধ্যে পড়বে, স্নায়ু কোষের মধ্যে পড়বে। তবে এটা একটার সাথে আরেকটা কি করে, কানেক্ট করে, বুঝছো? ওকে, তাহলে এই কোষগুলোর নাম আবার বলতেছি, ইন্টারস্টিশিয়াল আমাদের পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, আর ইন্টারস্টিশিয়াল স্পেসে আরও কোষ থাকতে পারে, এটা সংবিধি কোষ, সংবিধি রোম থাকবে এখানে, তারপর এখানে নিউরোসাইট থাকবে, এবং নিচের দিকে কি থাকবে, এই সংবিধি কোষের নিচে থাকবে স্নায়ু কোষ থাকবে। ওকে, এগুলোর নামগুলো মুস্ত করে রাখতে হবে আর কি। ওকে, তারপর দেখো মাঝে যে লেয়ারটা আসলো সেটা কি বলতো, মেসোগিলিয়া, এটা হলো অকোষীয় থরথরে জেলির মতো। এখন দেখো নিচের স্তরটা আসে, নিচের স্তরটা দেখো আগের মতোই, এটা কি বলতো, আগের মতোই হবে, তবে এই কোষগুলোর নামটা কিন্তু এখন একটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল, পেশি আবরণী কোষ ছিল, এখানে কিন্তু পেশি আবরণী কোষ আছে, আছে, ওইগুলোই কিন্তু বিভিন্ন নামে আসছে। দেখো ওইরকমই কোষ, বড় বড় সাইজে কিছু কোষ আছে, যাদেরকে নাম কি বলতো এখানে, হ্যাঁ এই যে কিছু কোষ আছে এখানে দেখো, এই যে এগুলো কিছু হলো গ্রন্থি কোষ, কি আছে বলতো, গ্রন্থি কোষ, কিছু আছে বলতো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কেন বলতেছি, কারণ এই যে এখানে কিছু গ্রন্থি আছে যেখান থেকে হরমোন বা এনজাইম টাইপের বিভিন্ন ধরনের রস নিশ্চিত হবে। এই যে এখানে ফোটা ফোটা দেখা যাচ্ছে না, এগুলো এখানে গ্রন্থি আছে, ছোট ছোট গ্রন্থি আছে যেখান থেকে রস নিশ্চিত হবে। এখানে রস নিশ্চিত হওয়ার তাৎপর্যটা কি, কারণটা কি, কারণ দেখো এটা ভেতরে লেয়ার না, এটা ভেতরে লেয়ার কি না, এই যে দেখো তো, আচ্ছা ভেতরে কি বলতো সিলিন্ড্রন আছে না, ওখানে খাদ্য পরিপাক হবে না, খাবার খাবে গহ্বরে যাবে না, খাদ্য পরিপাক হওয়ার জন্য কি দরকার, এনজাইম দরকার না, হরমোনের দরকার কিনা, দরকার আছে কিনা, এনজাইমের দরকার আছে কিনা, খাদ্য পরিপাকের জন্য মিলি এনজাইম দরকার, এনজাইমের দরকার আছে কিনা। তো এনজাইম নিশ্চিত হয় কোথা থেকে, গ্রন্থি থেকে, নালীযুক্ত গ্রন্থি থেকে। তো এখানে অবশ্যই তাহলে গ্রন্থি কোষ থাকতে হবে। তো এটা হলো কি বলতো, গ্রন্থি কোষ। আবার
এই যে বড় কোষগুলো আবার কিছু আছে কি বলতো, এই যে আমাদের কি আছে অ্যামিবয়েড কোষ, কি আছে বলতো, অ্যামিবয়েড কোষ মানে অ্যামিবার মতো একটা গঠন দেখছো, গঠন অ্যামিবার মতো। হ্যাঁ অ্যামিবা একটা কি বলতো নিম্ন শ্রেণীর প্রাণী না, এককোষী প্রাণী, তো ওর মতো একটা গঠন, এই জন্য আমরা কি বলি একটা অ্যামিবয়েড কোষ, ঠিক আছে। অর্থাৎ এদের আমরা বলি না অ্যামিবয়েড চলন, এভাবে এই যে এভাবে মনে করো যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে, এরকম একটা প্রাণী তার আকার আকৃতি পরিবর্তন করার কারণে মাধ্যমে ভক্ষণ করে, এরকম একটা প্রাণী আছে মনে করো, সামনে থেকে কি করতেছে মনে করো তার ক্ষণপাত সৃষ্টি করছে এখানে, এই যে এভাবে ধীরে ধীরে তারপর হ্যাঁ এইভাবে নিজেরটা এই যে এরকম করলো, করে এখানে কিছু ইনটেক করলো, করে আবার এটা আবার কি করলো আটকাই দিল, মাঝে এটা শেষ ঢুকে গেল। ঠিক এমনটাই ঘটনা আছে না এখানে বলতো, এই গঠনটারও একটা কাজ দেখবো আমরা একটু পরে, দেখবো পরিপাকের ক্ষেত্রে দেখবো। কোষটা কি নিজের আকার চেঞ্জ করতে পারে? অবশ্যই, মানে আকার বলতে ক্ষণপথের মতো তো আছে তো, হ্যাঁ, এই জন্য বিভিন্ন কাজ করতে পারে আর কি, দেখবো একটু পরে, বুঝছো। তাহলে আমরা কি দেখলাম এখানে আমাদের অ্যামিবয়েড কোষ, অ্যামিবার মতো দেখতে, কাজ ওইরকম করে মোটামুটি। আরেকটা আছে কি গ্রন্থি কোষ, যেটা গ্রন্থি মানে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, কন্টেন্ট করে গ্রন্থি, এনজাইম করবে। আর কি আছে বলতো, এই যে এই কোষগুলোর মাঝে মধ্যে কি আছে বলতো, এই যে আমাদের যেটা বললাম এইগুলো গ্রন্থি কোষগুলো আবার কি হয় বলতো, ফ্লাজেলা, আমাদের এই যে ফ্লাজেলা যুক্ত হয়, রোমের মতো কিছু একটা, দেখছে রোমের মতো ফ্লাজেলা সৃষ্টি হয়, এটাই বলে ফ্লাজেলা বাহী কোষ, আর একটা ফ্লাজেলা বিহীন কোষ। আরেকটা কি আছে, কিছু কোষ আছে কি বলতো সংবিধি কোষ, ওটার মধ্যেই এখানে কি ছিল বলতো সংবিধি কোষ ছিল না, এটার মধ্যেও সংবিধি কোষ আছে মাঝে, কিন্তু মাঝের স্পেসটা কি ছিল ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, এর মধ্যে কিছু থাকবে সংবিধি কোষ, কিছু থাকবে ইন্টারস্টিশিয়াল কোষও থাকবে। তাহলে এই যে এগুলো আবার কি বলতো ইন্টারস্টিশিয়াল কোষ, এই যেখানে লিখছে ইন্টারস্টিশিয়াল কোষ। নিচের যে সংবেদী কোষের উপরটা কি যে নিউরনের সাথে যুক্ত থাকতে হয়? অবশ্যই, এই যে এখানে দেখো, এখানে দেখো স্নায়ুর সাথে কি আছে যুক্ত আছে, স্নায়ুর সাথে যুক্ত আছে। ওকে, তাহলে এখন দেখো আমরা কি কি কোষ পড়লাম। তাহলে দেখো এই যে বাইরে যেটা ছিল এপিডার্মিস, এখানে পড়লাম কি পেশি আবরণী কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, মাঝে মাঝে ইন্টারস্টেশিয়াল স্টেটের মধ্যে স্নায়ু কোষ থাকে, আবার কি মানে সংবিধি কোষ থাকে, আবার এখানে স্নায়ু কোষগুলো কানেক্টেড দেখলাম নিচের দিকে। তারপরে কি থাকে কিছু গ্রন্থি কোষ থাকে, কি থাকবে গ্রন্থি কোষ থাকবে। ওকে, গ্রন্থি কোষ থাকবে, আর কি থাকবে জনন কোষ এবং নিউরোসাইট থাকবে। জনন কোষ দেখো এটা তো এখানে দেখা যাচ্ছে না তো, বাইরে তৈরি হয়, এটা তো টেম্পোরাল একটা টেম্পোরারি, বাইরে কি ওই যে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয় না, তো এটা কিন্তু তৈরি হয়, অর্থাৎ তাহলে বাইরের তো কি কি হচ্ছে নিউরোসাইডে হচ্ছে গ্রন্থি কোষ, বিভিন্ন ধরনের গ্রন্থি কোষ, এই যে যেমন আমরা এই যে এখানেও দেখতেছি গ্রন্থি কোষ আছে, আবার এখানে দেখো এই যে মিউকাস আছে না, মিউকাসগুলো ক্ষরণ ঘটে, এখানেও বিভিন্ন ধরনের গ্রন্থি কোষ থাকে, ছুটে ছুটে থাকে চারপাশে। কারণ ওই যে দেখছিলাম না আমরা ওই যে পাদচাকতিতে কি থাকে, ওখানে বিভিন্ন ধরনের গ্রন্থি, বিভিন্ন ধরনের ওখানে কি হবে আঠালো জাতীয় রস খরিত হয়, অবশ্যই আটকে থাকতে পারে, অবশ্যই গ্রন্থি না থাকলে কি খরিত হবে, আবার মুখের চারপাশেও থাকে, এগুলো যে আমার এখান থেকে গ্রন্থিগুলো কাজ করবে, আমরা দেখবো একটু পরে এগুলো। তাহলে এগুলো মনে রাখতে হবে যে এপিডার্মিসের মধ্যে কি কি ধরনের কোষ আছে, বুঝতে পারছো, মুখস্থ চাই একদম। তাহলে কি পেশি আবরণী কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, সংবিধি কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট কোষ, একদম পুরো মুখস্থ। মাঝে যেটা আছে কি বলতো মেসোগ্লিয়া, মতে মাঝে মতে মেসোগ্লিয়া, এখানে কি কোনো কোষ স্তর নয়, একে সংযোগকারী স্তর বলা হয়ে থাকে। পরেরটা কি বলতো, এখানে কিছু কোষ থাকবে, সেটা কি বলা হয় বলতো, কিছু আছে এখানে পুষ্টিকোষ, কি কোষ আছে বলতো কিছু আছে পুষ্টিকোষ আছে, কোনোভাবে দেখানো যাচ্ছে না, বুঝছো, কিছু কোষ থাকে এখানে যেগুলা পুষ্টিকোষ নামে পরিচিত আর কি, ঠিক আছে, খাদ্য গ্রহণ করে, এটা খাদ্য ইনটেক করে, আমরা দেখবো পুষ্টিকোষ বলা হয় এখানে, কিছু কোষ আছে, কিছু আছে গ্রন্থি কোষ, আমরা দেখলাম এখানে কি আছে গ্রন্থি কোষ আছে। তারপরে দেখো ইন্টারস্টেশিয়াল কোষ তো অবশ্যই আছে, তাই না, আর সংবিধি কোষ আছে, স্নায়ু কোষ আছে। এমন কথা হলো যে এখানে এক্সট্রা করে যেটা আমাদের আছে কি বলতো, কি আছে এক্সট্রা কোষ কোনটা বলো তো, এই যে পুষ্টিকোষটা মনে রাখতে হবে। পুষ্টিকোষ কোথায় আছে নিচের দিকে, এখন কিভাবে মনে রাখবো, পুষ্টি কোথা থেকে আসে, খাবার থেকে, খাবারের সংস্পর্শে কোন লেয়ার থাকে ভেতরে না, এদের মনে রাখবো ভেতরটা কি আছে পুষ্টিকোষ আছে, ভেতরটায় পুষ্টিকোষ, এখন মনে থাকবে না ভেতরটা থাকে পুষ্টিকোষ। ওকে, গ্রন্থিকোষ দুই জায়গায় আছে, সবগুলো আছে। এখন দেখো এটার মধ্যে তাহলে কি কি মনে করো মিসিং আছে, এটার মধ্যে আছে এটাতে নাই, এই জনন কোষ আর কি বলতো নিউরোসাইট কোষ। তা জনন কোষ এবং নিউরোসাইট কোষ বাইরেটা আছে, বাইরে তো জনন কোষ দরকার, ভেতরে কি থাকবে বাইরে টেম্পোরালি থাকবে। নিউরোসাইট কি ওই যে এটা আমরা বললাম কি এটা কি করবে আমাদের শিকারে সহায়তা করবে, আবার চলনে, তো এগুলোকে ভেতরে অঙ্গ থাকলে এগুলো হবে বাইরে থাকতে হবে, বাইরে তো সহায়তা করবে, হাত পা তো বাইরে থাকে, দেহের ভেতরে থাকে
তাহলে নিউরোসাইট অবশ্যই বাইরে থাকবে, জনন কোষটা বাইরে থাকবে, পুষ্টি কোষটা আবার কি থাকবে, ভেতর থাকবে, খাদ্যের সাথে সম্পর্ক। সমস্যা হবে না। এখন এটা তোমরা একটু মস্ত বানিয়ে আর ফিগারটা একটু আর্ট করতে হবে, একটু রাপ করবা, খাতার মধ্যে নিয়ে দেখবা যেভাবে এইভাবে এইভাবে দিবা, এইভাবে আবার এইভাবে দিবা, উপরে খালি চেষ্টা করবো উপরেরটা মেলানোর জন্য, মাঝে ফাঁকা যদি থাকবে এগুলো বিনোদন করে দিয়ে দিবা। দরকার ইউটিউবে একটু দেখে নিবা আর নিজে একটু চেষ্টা করতে হয়ে গেছে। কালকে সবাই করে নিয়ে আসবো। হ্যাঁ করে নিয়ে যাবে। তাহলে এটা এখানে হলো। তো আমরা এখন একটু দেখি তাহলে, এটা পড়লাম। ভাই এক কাজ করলে হয় না, হুম আমরা যে কয়দিন বায়োলজি পড়বো একটা না। বায়োলজি পড়বো, তারপর মনে করেন 3 দিন বায়োলজি পড়লাম, তারপর 3 দিন কেমিস্ট্রি, তাইলে ভালো হয়। ধারা মানে একদিন পর একদিন একদিন বায়োলজি একদিন কেমিস্ট্রি কেমন হয় না? আচ্ছা ঠিক আছে পড়া যায়, পড়ি। বায়োলজিটা বললে তখন ইয়েটা ভালো হয় আর কি, মনে থাকে। টানা। টানা ওটাই ঠিক আছে, ভালো ওটা হয়। পড়িও। এটা তাহলে আর better বলতে হয় না? পারবো না যে ভাই এটা পড়ি না, আজকে পড়ি না। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে পড়া যায়, ভালো হবে। ঠিক আছে ওটাই ভালো হবে। তাহলে রেগুলার পরে রেগুলার পড়তে পারবো। আর বলবা যে ভাই এই দিন আবার ভুলে যাবা যে আমরা যেদিন ক্লাস থাকে ওই দিন তার একদিন পড়ি। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করলাম। তাহলে এখন দেখো যেগুলো কথা বললাম সেগুলো এখানে আছে সবই, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো না? ঘুম ধরছে? হ্যাঁ, তা কি কি বললাম বলো তো? কয়টা লেয়ার আছে? লেয়ার আছে 3টা। লেয়ার আছে 2টা। কয়টা? লেয়ার 3টা, বাট হাইডার আছে কয়টা? 2টা। একটা একটোডার্ম, একটা হলো এন্ডোডার্ম। ঠিক আছে, একদম মেসোগ্লিয়া এখানে আছে, মেসোডার্ম নাই। কনসেন্ট্রেশন থাকতে হবে পুরো, তোমাকে একটু পরে কোশ্চেন ধরবো আমি। সো বি আওয়ার্ড। তাহলে এখানে এই যে এগুলা পড়ে দেখবা, এখানে এইগুলা কথা আছে, এখানে আর কিছু নাই। ঠিক আছে, পার্টগুলো দেখলাম আমরা। এখন কথা হলো এই যে কোর্সগুলোর কথা বললাম, এগুলো আমরা সিঙ্গেল ওয়াইজ পড়বো। কার কি কাজ, কার কি কাজ। দেখো এপিডার্মিস বা বহিত্বকের কোষ সমূহ কি কি আছে দেখো, কাজের ভিন্নতা অনুযায়ী, কাজের কি অনুযায়ী, কারণ এক একটা কোষ এক এক ধরনের কাজ করবে। কাজের ভিন্নতা অনুযায়ী হাইডার এপিডার্মিসের কোষের গঠনের বৈচিত্র্য দেখা যায়। কারো যদি একটু মিসিং হয় বা একটু জায়গায় ভুলে যাও, ক্লাসটা আবার রিকল করবো, আবার দেখবা। রেকর্ড হচ্ছে এবং ইউটিউবে দেওয়া হবে, দেখে নিবা। গ্রুপে অ্যাড করে দিবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, তারপর এমনি সার্চ দিলে হবে। দেখো একটি পাতলা ও নমনীয় কিউটিকল দ্বারা এপিডার্মিস কি থাকবে, বহিরাবরণ গ্রহণ করে। এই দেখো কিউটিকল একটা কি, বহির্ত আবরণ একটা, এটা কিউটিন লিগনিন কাইটিন নির্মিত বা এবং লিগলিন, এগুলো একটা কেমিক্যাল পদার্থ, বুঝছো? এটা কিউটিকল, এটা মেনলি হলো তোমার কাইটিন, তারপরে হলো লিগলিন, এগুলো দ্বারা তৈরি হয় আর কি, বুঝছো? সুবেরিনোজম হয় না। হ্যাঁ, ওগুলো সুবিধান যুক্ত হতে পারে, বুঝছো? কাইটিনের মধ্যে একটা আবরণ, একটা হলো লেয়ার, পর্দা, পাতলা, খুবই স্বচ্ছ। ওই যে মনে করি কি সম্মত বলতে পারি, ওই মনে করো আপেল টাইপের উপরে একটা পাতলা দেখবা আবরণ থাকে, কিসের মধ্যে ভালো বলা যায়, হাড়ের উপরে যেটা আবরণ থাকে। না আর ওইরকম না, আচ্ছা আঙ্গুরের উপরে হ্যাঁ, হ্যাঁ। পাতলা একটা আছে না, ওইরকম কিছু একটা আবরণ, ঠিক আছে? যে পলিথিনের মতো আর কি, এরকম একটা। জীবনে প্রথম একটা কাজের কথা। হ্যাঁ, ভালো কথা বলছো, সুন্দর কথা বলছো, তোমাকে ধন্যবাদ। তোমাকে একটা চকলেট খাওয়ানো হবে। দেখো বিস্কিট। তাহলে হাইড্রার এপিডার্মিস নিচে বর্ণিত 7 ধরনের কোষ দ্বারা গঠিত। কয় ধরনের ছিল বলো তো? 7 ধরনের কোষ, এটা একটু মনে রাখবা, 7 ধরনের কোষ দ্বারা তৈরি। তাহলে এই যে বাইরে দেখো কোষটা, এপিডার্মিসের গঠনটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, এটার গঠনটা মনে রাখতে হবে, শুধুমাত্র এপিডার্মিসও চাইতে পারে, বুঝতে পারছো? এখানে তো 2টা আছে। হ্যাঁ, ওখানে 2টা দেওয়া আছে, মিসেগুলো দেওয়া আছে। তো দেখো এই যে এখানে দেখো এগুলো কি ছিল বলো তো? পেশি আবরণী কোষ, মাঝে ইন্টারস্টেট স্পেস, ইন্টারস্টিশিয়াল কোষ থাকতে পারে, আবার এখানে সংবেদী কোষ, ঠিক আছে? তারপর এখানে কি বলো তো? নিউরোসাইট। ওকে, নিউরোসাইটের গঠন আমরা জানবো, এর পার্টগুলো জানবো, সবই জানবো। ওকে, বাইরের লেয়ার যে একটা আছে এটা কিউটিকল আবরণ, ঠিক আছে? ওকে, তো এখন আমরা এইগুলা জানি ইন্ডিভিজুয়াল কোষ। তাহলে প্রথমে কি বলতো, বাইরের যেটা আবরণ, বড় বড় কোষ, এগুলো কি বলতো? পেশি আবরণী কোষ। পেশি আবরণী, তাহলে এটা আবরণ তৈরি করবে অবশ্যই। তাহলে দেখো এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশি আবরণী কোষগুলো আকারে বড় না ছোট? অবশ্যই বড়, এবং সংখ্যায় অধিক, কিন্তু তাই না? সংখ্যায় অধিক, তাহলে আকারে বড় এবং সংখ্যায় অধিক। কোষগুলো কোণাকার এবং নাশপাতি আকৃতির, কোণাকার এবং নাশপাতি আকৃতির, কাশফড়িংয়ের মস্তিষ্কের মতো। হ্যাঁ নাশপাতি আকৃতির, তাহলে কোণাকার এবং নাশপাতি আর আপেল প্রায় সেম। আর নাশপাতি আকৃতির, এবং এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ারের উপরে অবস্থান করে। কি করে বলতো?
মেসোগ্লিয়ারের এটা কার উপর অবস্থান করতেছে? মেসোগ্লিয়া মেসোগ্লিয়ার অবস্থান করছে, এটা বলছে আর কি। প্রতিটি কোষে একটি কি থাকে? বড় নিউক্লিয়াস থাকে। এই যে কালোটা বড় একটা নিউক্লিয়াস থাকে, কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এবং অনেকগুলো গহ্বর এবং আদর্শ প্রাণী কোষে উপস্থিত সকল অঙ্গাণুই বর্তমান থাকে। এটা যেটা একটু সুগঠিত ভালো একটা কোষ সব কিছু থাকবে। এবং প্রতিটি কোষের বাইরে প্রশস্ত প্রান্তে একসাথে কি থাকবে? গোলাকার মিউকাস দানা থাকবে, বলছিলাম না? এই যেগুলো কি বলতো, এখান থেকে মিউকাস খরিত হয়, ঠিক আছে? কি খরিত হবে? কোষের ভেতরে সরু প্রান্তে দুপাশে প্রসারিত অভিক্ষেপ থাকে। কি থাকবে বলতো? তাহলে কোষের ভেতরের সরু প্রান্ত কোনটা? এটা দেখো প্রশস্ত প্রান্ত, এটা এখানে কি থাকে? যে অভিক্ষেপ থাকে। কি থাকে বলতো? অভিক্ষেপ তো এরকম এরকম, ঠিক আছে? এখানে অভিক্ষেপ দেখা যায়। এদের কি বলা হয় বলতো? পেশিলেজ বা পেশি প্রবর্ধক বলা হয় আর কি। দেখো পেশিলেজ সুতার মতো মায়োলিন থাকে। কি থাকবে? এই যে মায়োলিন মানে একদম দেখো, এই যে দেখো এখানে সুতার মতো কি আছে? মায়োলিন। মায়োলিন সুতার মধ্যে কি থাকবে? মায়োলিন থাকবে। মায়োনিম, সরি, মায়োনিম আর মায়োলিন একই কথা থাকবে। মায়োনিম থাকবে, ঠিক আছে? মায়োনিম থাকবে, মায়োলিন শীত, মায়োলিন থাকে মনে হয় নিউরনে থাকবে আবরণটা, মায়োলিন শীত আর মায়োনিম, ওটা হয়ে চলে আসছে। কোষিকায় কোষগুলো বেশ বড় থাকবে। কোষিকায় কোষগুলো বেশ বড় এবং চাপা এবং কয়েকটি করে নিডোব্লাস্ট কি করে বলতো? ধারণ করবে। বুঝতে পারছো? এটা মনে রাখবা। নিডোব্লাস্ট মানে কি? এটা হলো পরিস্ফুটনরত নিউরোসাইট। এই যে বড় বড় কোষগুলো বললাম না এখানে, এই যে নিউরোসাইট না, এটা হচ্ছে প্রাইমারি লেভেলের পরিস্ফুটনরত মানে হচ্ছে আর কি, তখন তাকে কি বলা হয়? নিডোব্লাস্ট। আমরা এটা দেখবো যে এরাইথ্রোব্লাস্ট পড়ছো না? পড়বা, লোহিত রক্তকণিকা। এটা মানে প্রাথমিক অবস্থায় যখন তৈরি হয় তখন তাকে বলি এরাইথ্রোব্লাস্ট, পরে বলি এরাইথ্রোসাইট। অর্থাৎ আদি অবস্থায় মানে শুরু অবস্থায় কি বলি আমরা? অপরিপূর্ণ অবস্থায় বা অপরিপক্ক অবস্থায় বলি ব্লাস্ট বলি, আর পূর্ণাঙ্গ হলে কি বলি? সাইট বলি, কৌশল, ঠিক আছে? ওকে, তাহলে পেশি আবরণী কোষগুলো বিভাজনে সক্ষম, এটা মনে রাখতে হবে, এরা বিভাজনে সক্ষম, অর্থাৎ ভাজক কোষ, তাই না? কোষ কত প্রকারের? বিভাজন ক্ষমতার বৃদ্ধি করে 2 প্রকারের, ভাজক। ওকে, এখন কাজগুলো একটা মনে রাখতে হবে, এটা কি কাজ করে? দেখো পেশি আবরণ বা পেশি বরণ তৈরির মাধ্যমে দেহকে কি করে? রক্ষা। যেহেতু এটা পেশি মানে দেখো বাইরের দিকে থাকে না, তাহলে আবরণ তৈরি করে কি করবে? ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করবে। এবং মিউকাস দ্বারা নিষিদ্ধ করে কিউটিকল গঠনে কি করে? অংশ নেয় এবং দেহকে কি করে? পিছিয়ে রাখে, বাইরের লেয়ারটা তৈরি করে আর কি রস থেকে। কোষিকাতে এরা কি বলতো? নিডোব্লাস্ট ধারণ করে। কোষিকাতে কি ধারণ করে? নিডোব্লাস্ট। নিডোব্লাস্টে কি হয়? নিউরোসাইট। প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের কি করবে? হ্যাঁ, হ্রাসবৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে এবং প্রাণী চলন, খাদ্য গ্রহণ এগুলা বোঝো নাই? প্রবর্ধন বোঝো নাই? প্রবর্ধন মানে বৃদ্ধি, এই যে এভাবে এরকম হতে পারে, ঠিক আছে? তারপরে এটা বললাম মিউকাস দানা সমৃদ্ধ অংশ কি করবে? শ্বসনে অংশ নেয় আর কি। এটা মনে রাখলাম, এতটা ইম্পর্টেন্ট না এখানে, ঠিক আছে? এই যে কোষিকাতে কি নিউরোব্লাস্ট ধারণ করে একটু মনে রাখবা। মিউকাস দানা থেকে কিউটিকল গঠিত, এটা একটু মনে রাখলাম, ঠিক আছে? তাহলে কি কি মনে রাখতে হবে? এরা পেশি মানে বাইরের আবরণ গঠন করে। তারপর এখানে কি করতে হয় বলতো? মিউকাস দানা থেকে কি তৈরি হয়? কিউটিকল আবরণ তৈরি হয়। আবার এখানে কি করলাম? এই মিউকাস দানা আবার শোষণে অংশগ্রহণ করে, এটা একটু মনে রাখবা। এইগুলা তেমন কিছু না। আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ থেকে একটা প্রশ্ন আসে আর কি। ইন্টারস্টিশিয়াল কোষ বলতে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যে কোষগুলো থাকে, এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি বলতো? এটা একটু পড়বা যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে একটু জায়গা যায় ইন্টারস্টিশিয়াল স্পেস, গুচ্ছাকারে, মিসোগ্লিয়া ঘেঁষে এইসব কোষ অবস্থান করে, দেখলামই তো আমরা। এগুলো গোলাকার, ডিম্বাকার, তৃণাকার, এগুলো গুচ্ছাকারে, অনেকগুলো কোষ থাকে কিন্তু এগুলো পড়লো আর কি, আছে, সব কিছু আছে। তো এগুলো মেন কথা না, মেন কথা হলে কী বলতো? এই যে কোষগুলো সম্মিলিতভাবে হাইপোস্টেমের নিচের দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে আর কি। বড় প্রশস্ত দেখি না আমরা, হাইপোস্টেমের দিকে একটা মুখের দিকে গোলাকার একটা ব্যান্ডের মতো তৈরি করে আর কি। ওটা মেন কথা না, মেন কথা হলো এই যে এখানে কাজেরটা মনে রাখতে হবে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ জানতে হবে, কি কি আছে এখানে, অনেক কাজের কথা বলা আছে, এগুলো একটা দেখবা। মেন কথা হলো পুনরুৎপত্তি ও মুখ সৃষ্টিতে অংশ নেয়। কি করে? পুনরুৎপত্তি ও মুখ সৃষ্টিতে অংশ নেয়।
তো একটা কোষ থেকে যে অন্য একটা কোষ তৈরি, মানে একটা উদ্ভিদ একটা থেকে দুইটা তৈরি হলো, মানে কেটে গেল, একটা হাইড্রা কেটে গিয়ে দুইটা হয়ে যায় না, দুইটাই কিন্তু আলাদা পূর্ণাঙ্গ প্রাণী হয়। তো এইটা হতে সহায়তা করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। কেন? কারণ এটা কি করে বিভাজিত হয় অন্য কোষে কনভার্ট হতে পারে, বিভাজিত হয়ে অন্য কোষে কনভার্ট হতে পারে। তাহলে এটা কি করতেছে? পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এবং এই যে ভেরি ভেরি একটা সংখ্যা, ইম্পর্টেন্ট সংখ্যা, কতদিন বলতো? 45 দিন। বইয়ের দিকে এদিকে, বইয়ের দিকে এদিকে দেখো, 45 দিন অন্তর অন্তর হাইড্রায়ের দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। সুন্দর একটা জিনিস। মানে অর্থাৎ যত কোষগুলো আছে সবগুলো কি হবে? একটা করে মরে যাবে, ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ থেকে অন্য কোষ ছাপা দেয় আর কি। বুঝতে পারছো? নতুন ইন্টারস্টিশিয়াল কোষ ওটা তো হয় নিজে নিজে বিভাজন করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো কোষের এই বৈশিষ্ট্য কি বলা হয়? টোটিপটেন্ট বলা হয়, ঠিক আছে? টোটিপটেন্ট বলা হয়, এটা মনে রাখতে হবে। তাহলে টোটিপটেন্ট কাকে বলা হয় এটা আবার মনে রাখতে হবে, যে বিভাজনের মাধ্যমে অন্যান্য কোষ তৈরি করার যে সক্ষমতা বা ধর্ম বা বৈশিষ্ট্য একে বলা হয় টোটিপটেন্ট বলা হয় তাকে। মনে থাকবে? তাহলে কোন উদ্ভিদের বা কোন কোষের টোটিপটেন্ট ক্ষমতা আছে, বৈশিষ্ট্য আছে? ইন্টারস্টিশিয়াল কোষে। এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? ওকে, এখন পরটা আসি সংবিধি কোষ। কি কোষ? সংবিধি বা সেন্সরি কোষ। এটা করেছিল, এটা ওই যে ইন্টারস্টিশিয়াল স্পেসের ফাঁকের মধ্যে ছিল। হ্যাঁ, এটা বাইরের দিকে যে আমাদের একটা যে রোম, স্নায়ু রোম তৈরি করে, তাই না? এবং ভেতর দিকে আমাদের স্নায়ুর সাথে কানেক্টেড থাকে। অবশ্যই এর মধ্যে একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, কোষ যেহেতু। তাহলে এগুলো কি? এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। এবং কিভাবে থাকে বলতো? সমকোণে ও বিক্ষিপ্তভাবে কি থাকে? ছড়ানো থাকে। কিভাবে থাকে? সমকোণে থাকে। লেয়ারটা কিভাবে থাকে বলতো? সমকোণে থাকে। আসলে কিভাবে বলবো? যদি আমরা এদিকে ধরি তাহলে এদিকে কি আছে? সমকোণে না, এদিকে যদি বেশ ধরি এদিকে আছে, মানে কি আছে বলতো? সমকোণে। এই যে সমকোণে আছে, তাই না? কি আছে? সমকোণে আছে। বুঝতে পারছো? ওকে। তবে কোষিকা, হাইপোস্টোম, পাদশক্তির তার দিকে বেশি দেখা যায়। কোথায় বেশি দেখা যাবে? কোষিকা, হাইপোস্টোম, পাদশক্তির দিকে বেশি। কারণ সেন্সেশন যেখানে বেশি কাজ করতে হবে সেখানে তো থাকবে বেশি, তাই না? কোষিকা দিয়ে মনে করো একটা আশেপাশে পরিবেশের ভাবসাব বুঝি, তাহলে কোষিকা। হাইপোস্টোম মানে মুখের কাছে, এখানে যদি সংবেদনশীল নাই হয়, স্বাদ গ্রহণটা একটা ব্যাপার আছে। যাই হোক, জানি না কতটুকু স্বাদ গ্রহণ করতে পারে এরা। তারপরে কথার কথা, সব জায়গায় তো দেখা গেল কোষিকা, হাইপোস্টোম, পাদশক্তি, ওই যে দেহ কাণ্ডটা, তা পাদশক্তির দিকে থাকে। এগুলো একটু মনে রাখবে, বেশি থাকে আর কি। বাইকগুলোতে থাকে কম বেশি, বেশি এখানে থাকে আর কি। প্রতিটি কোষ লম্বা সরু, এগুলো আমরা জানি, অনেক কিছু আছে। বাইরের দিকে রোম থাকে, এগুলো জানি আর কি। এগুলো একটু দেখে নিলাম। কাজটা কি বলতো? অবশ্যই কি, স্নায়ু যেহেতু উদ্দীপনা গ্রহণ করবে, বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ, এগুলা গ্রহণ করে। তারপরে কি বলতো? সংবেদীগুলো। তারপর হলো স্নায়ু কোষ। এগুলো কি? এসব কোষ মেসিওগুলিয়া ঘেঁষে অনিয়মিত আকার বিশিষ্ট একটি ক্ষুদ্র দেহ কোষ এবং 2 বা ততোধিক নোডিউল যুক্ত থাকে। নোডিউল বলতে বোঝো? গোটা গোটার মতো, ঠিক আছে? এরকম থাকে, নোডিউল যুক্ত। রোমের মধ্যে থাকে। হ্যাঁ, অনিয়ত মানে কি? মানে নির্দিষ্ট আকার নাই। অনিয়মিত বলতে নির্দিষ্ট আকারবিহীন, বিভিন্ন আকৃতি হতে পারে। তন্তুগুলো কি পরস্পরে মিলে কি করে? স্নায়ুজালিকা তৈরি করে। একটার সাথে আরেকটা এভাবে যুক্ত হয়, ঠিক আছে? তৈরি করে স্নায়ুজালিকা তৈরি করে। এটা জানতে হবে না কিছু, তেমন কিছু নাই এখানে। কাজটা তো বুঝি কি করবে স্নায়ু যেহেতু। তারপর হলো কি বলতো? গ্রন্থিকোষ। কি কোষ? গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ অবশ্যই কি করবে বলতো? কিছু একটা ক্ষরণ করবে। তাহলে এই ক্ষরণকারী বিভিন্ন ধরনের, এরা এগুলো ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের প্রলম্বিত লম্বাকার এপিডার্মাল কোষ। মুখের চারদিকে এবং পাঁচ দিকে কি করে? প্রচুর পরিমাণে গ্রন্থিকোষ থাকে। মুখের তার খাদ্য গলাৎকরণ করতে সাহায্য করবে না, ভিজাতে সাহায্য করে। আর পাদচাকিতে কি? ওই যে আটকিতে সাহায্য করে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কি। কাজ কি বলতো? এগুলো মিউকাস ক্ষরণ করে, কোনো বস্তুর সাথে লেগাতে সাহায্য করে। আবার কি করে? বুদবুদ সৃষ্টি করতে সাহায্য করে। মুখের চারদিকে গ্রন্থিগুলো কি? কোষের খাদ্য গলৎকরণে সাহায্য করে। বুঝতেই পারতেছ তাহলে, এখানে বোঝার কিছু নেই। আর কি আছে বলতো? জনন কোষ, শুক্রাশয় এবং ডিম্বাশয় আছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো, আর কিছু বলতেছি না এখানে। এটা নিয়ে বিস্তারিত জানবে এরপরে। ওকে, আমার কাছ থেকে নিউরোসাইট কি আছে বলতো? নিউরোসাইট এটা বিশেষ ধরনের কোষ, নেমাটোসিস ব্যাটারির মধ্যে থাকে। হ্যাঁ, নিউরোসাইট এটা কি করে আমরা জানি? এরা আমাদের শিকার ধরার কাজে সাহায্য করে, চলনে সহায়তা করে, আত্মরক্ষায় সাহায্য করে। এগুলো দেখছিলাম না?
এবং এখানে আমরা নিউরোসাইট সম্পর্কে বিস্তারিত জানবে, দেখো গঠন দেওয়া আছে, দেখো টাইপ দেওয়া আছে, ঠিক আছে, অনেক দেওয়া আছে। তো আজকে পড়াই নাকি এটুকু শেষ দিই, নিউরোসাইটটা শেষ দিই। দেখো আমরা নিউরোসাইটের আগে তার গঠনটা দেখি, নিউরোসাইটটা আসলে কী। নিউরোসাইট হলো এরকম একটা কাঠামো গঠন, এটা একটা কোষ, এদের বিভিন্ন জায়গায় থাকে, মেনলি সব জায়গায় থাকে, শুধুমাত্র কি পাদচাকতি বাদ দিয়ে। কোথায়? পাদচাকতি, বুঝতে পারছো? তলে যে পায়ের নিচের অংশ আছে না, ওখানে মানে নিচের যে একটা গ্রাউন্ড ছিল যেটা হলো কি ক্লোজড, বদ্ধ পার্ট, তার ওখানে শুধুমাত্র আমাদের নিউরোসাইট নাই, বাকি সব জায়গায় মোটামুটি ভাবে কি আছে, নিউরোসাইট আছে, বুঝতেছো? অবশ্যই দেখাচ্ছি আমি। তাহলে এইটা কিন্তু আমাদের একটু জানতে হবে, একটু বিস্তারিত পার্টগুলো একটু আমরা একটু জানি। এখানে দেখো তাহলে কি হলো, প্রথমে এরকম একটা মনে করো, একটা ওই যে কলস আছে না, এটা কলস আট করলা, কলসের এক প্রান্তে এভাবে একটা দিলা, সুইয়ের মতো একটা খেল দিলাম, ঠিক আছে। এখন এই যে কলসের মধ্যে দিলাম, মেনলি এই পুরা কোষটা কি বলতো, নিউরোসাইট, সাইট মানে কোষ, নিউরোসাইট, ওকে। দেন তারপরে আমরা কি করব, এর মাঝে একটা আমরা এভাবে একটা দিব, গোলাকার একটা দিল, ঘর দিল, ঠিক আছে। এটাকে বলা হয় নেমাটোসিস্ট। কি বলা হবে? এটা হলো নেমাটোসিস্ট, ওকে। এটা হলো নেমাটোসিস্ট, এটা হলো একটা, তাহলে এটা আমাদের হয়ে গেল নেমাটোসিস্ট, ওকে, নেমাটোসিস্ট হয়ে গেল। এখন এই নেমাটোসিস্ট দিলাম একটা, এখানে নেমাটোসিস্টের এখানে আরও একটা জিনিস থাকে, সেটা কি বলতো, এখানে আমাদের একটা কি থাকবে বলতো, এখানে আমাদের বার্ট একটা শ্যাফট থাকে, বার্ট বা শ্যাফট একটা জিনিস আছে, এটা কিসের মতো অনেকটা, এই যে এরকম একটা মনে করো কি বোতলের মতো একটা কাঠামো, বোতল আছে না, একটা বোতলের মতো, মানে অর্ধেক কর্তন করা বোতলের মতো আর কি, যদি ধরি, এই যে এরকম একটা গঠন, এই যে এরকম 1% এরকম, ঠিক আছে, এরকম একটা জিনিস। তো এইটা আমরা কীভাবে আর্ন করবো, এই যে এখানে মুখটা আছে না, মুখের এখানে আমরা এইভাবে দিব, ঠিক আছে, মুখের এখানে আমরা এইভাবে দিলাম, আচ্ছা দিলাম, এইভাবে দিলাম, দেওয়ার পরে এটা আমরা নিচের দিকে আমরা এইভাবে, ঠিক আছে, হয়ে গেল না। এখন এই যে এর সাথে এটা কি বলা হয়, বার্ট বা শ্যাফট বলা হয়, অন্য জায়গায় করলে ভালো হতো না, বার্ট বা শ্যাফট বলা হয়। এখন এই বার্ট বা শ্যাফটের গায়ে আমাদের কতগুলো কি থাকবে বলতো, আমাদের কতগুলো যে সুইয়ের মতো থাকবে, কি থাকবে, সুই বলতে না, চাকুর মতো, ছুরির মতো, চাকু বা ছুরির মতো থাকবে, এদেরকে বলা হয় বাল্ব। কি বলা হয়? তো এখানে কয় থাকে দেখো, 3টা এভাবে বাল্ব থাকবে এখানে, তাহলে বাল্বগুলো ওপাশে একটা আছে, দেখা যাচ্ছে না, এখানে মনে করো বাল্ব লাগে থাকে, একবার মনে করো এভাবে গায়ের মধ্যে বাল্ব থাকে, ঠিক আছে, কি থাকবে, দিলাম। এবং এই মাথার মধ্যে, মাথার দিকে এইদিকে এই যে রোমের মতো থাকে, মানে এগুলো ওই যে সুইয়ের মতো, এদেরকে যেহেতু এটা ছোটো ছোটো, এদের কি বলবো, বারবিউল। কি বলবো, এই যে এখানে দেখো বারবিউল বলবো, কি বলবো, এই আমাদের বড় যে 3টা আছে এদেরকে বলা হয় বার্ব, আর ছোটো ছোটোগুলো কি বলা হয়, বারবিউল বলা হয়। আর এই বড়টাকে বলা হয় শ্যাফট। কি বলা হয়, শ্যাফট বা বাট, শ্যাফট বা বাট। তাহলে বাটের সাথে বড় বড় 3 লাগা আছে, কি বলতো, বাল্ব, বাল্ব, বাল্ব না, বার্ব। তাহলে বার্ব আর ছোট ছোট কিছু আছে কি, বারবিউল। তাহলে বার্ব এবং বারবিউল আছে কার সাথে, শ্যাফটের সাথে। এবং কার মধ্যে ঢুকে আছে এটা বলতো, নেমাটোসিস্টের মধ্যে। কি আছে বলতো, বুঝতে পারছো? এই নেমাটোসিস্টের মধ্যে কি থাকে, এক ধরনের কি থাকে, বিষাক্ত তরলবদ্ধ থাকে। কি থাকবে, হ্যাঁ, এটা মেনলি আমাদের ফেনল এবং প্রোটিন নির্মিত, আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। এটা কি বলতো, এই যে হ্যাঁ, হিপনোটক্সিন নামে এক ধরনের কেমিক্যাল পদার্থ থাকবে, এটা কি বলতো, এই যে আমাদের নেমাটোসিস্টের মধ্যে থাকবে। এটা কি দ্বারা তৈরি বলতো, প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। এই যে হলুদ দেখতে পাচ্ছি যে আমরা জিনিসগুলো, তা চিত্রণ করলাম। তো মেনলি এটা, আর এই যে এখান থেকে আমাদের কি থাকবে, একটা পেঁচানো একটা কি থাকবে বলতো, সূত্রক থাকবে, এইভাবে এভাবে পেঁচিয়ে থাকবে, ওকে। আর এখানে দেখো এই যে আমাদের কি আছে বলো, নেমাটোসিস্ট আছে না, এই যে গোলাকার হলুদ দিলাম আমরা, এটা কিছুতে কি আমাদের কানেক্টেড থাকবে, আমাদের বাইরের লেয়ার থাকে, এটা কি পেশি দ্বারা। তো এর তন্ত্রের মধ্যে জন্য আমরা কি বলবো, পেশিতন্ত্র। কি বলবো, পেশিতন্ত্র বলবো, ঠিক আছে।
আর কিছু কি থাকবে, একটা মাত্র আমাদের রোমের মতো আছে পেঁচানো, কিছু মতো সুতার মতো একটা পেঁচানো আছে, এটা এইভাবে আলাদা, এটাকে বলা হয় ল্যাসো। কি বলা হয়? ল্যাস। এইটার কাজ জানা যায়নি, এটার কাজ জানা যায়নি। তাহলে এই যে আমাদের কিন্তু হয়ে গেল। নিউক্লিয়াস এখন দেখো এই যে এখানে নিউক্লিয়াস, এখানে একটা নিচে একটা নিউক্লিয়াস থাকবে, কোষ যেহেতু একটা নিউক্লিয়াস থাকবে না। এখন দেখো এই যে উপরের দিকে একটা খোলা ছিল না ঢাকনার মতো, অপারকুলাম, এটাকে বলা হয় অপারকুলাম, খোলা বা ঢাকনা এরকম একটা জিনিস। অপারকুলাম মানে কি বলতো? ঢাকনা। তাহলে এই যে একটা ঢাকনা থাকবে, উপরের পার্টটা কি বলতো? অপারকুলাম। তাহলে এই যে চিত্র আট করা সহজ না কঠিন? সহজই কিন্তু আছে, একটু নিজেরা দেখলেই পারবা। এখন মেইন মেকানিজমটা বলি একটু, আসলে কি ঘটে এখানে, কি ঘটে মনে করো। বাম পাশেরটা না ডান পাশেরটা? দুইটাই দিতে পারবো, এটাও দিতে পারবো, এটাও দিতে পারবো, এটা দিলাম। হ্যাঁ, এটা তো মনে করো যে সূত্রক যখন লিখতে হবে তখন দেখো এই যে ভেতরে একটা কি দেখলাম সূত্রক আছে, পেছনে একটা কি আছে বলো তো? সূত্রক, বুঝছো? বা রোমের মতো একটা বলতে পারো, এখানে একটা সূত্রক আছে, যেটা কি মনে করো বসি আছে না, বসি সুতা আছে না, ওরকম একটা বিষয় মনে করতে পারো। হ্যাঁ, বা চাবুক মনে করতে পারো না, চাবুকের এইটা। তো এখন কথা হলো এই যে এটা প্রাইমারি লেভেলে ভেতরে থাকে, নর্মাল অবস্থায় কই থাকে? ভেতরে থাকে। তো কি হয় ভেতরে তো থাকে, এই যে বাইরে একটা ট্রিগার থাকে, চাবি, চাবি দিলে স্টার্ট হয়। মনে করো যে এখানে যদি কেউ আসে আঘাত করে বা সংস্পর্শে আসে, তাহলে কি হবে? এটা উল্টে যাবে। এই যে ভেতরকার যে আমাদের কি আসলো বলতো, আমাদের শ্যাপটা আসলো উল্টে যাবে, এটা বাইরে বেরিয়ে আসবে, তখন এই যে এরকম কাটামো হয়ে যাবে, দেখো শ্যাপটা বাইরে চলে আসলো। তাহলে এটা ট্রিগার, এটা কি বলা হয়? কিন্তু আমরা এখানে নাম বলবো কি? নিডোসিল। কি বলবো? নিডোসিল। এটা ট্রিগারের মতো কাজ করে বা চাবির মতো কাজ করে। যে আছে না বন্দুকের ট্রিগার আছে না, চাপ দিলাম গুলি বের হয়ে গেল, ঠিক এমনটাই এটা ট্রিগার হিসেবে কাজ করবে। চাপ দিব, ভেতর থেকে এটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো ভেতর দিয়ে বের হলে এরকম একটা গঠন হয়, ঠিক আছে? এরকম একটা গঠন হয়। এখানে কি আছে বলো তো? গঠন হলো এখানে এই যে এটা দেখলাম, এটা শ্যাফট, আমি এটা ফিগারটা মুছে ফেলি নাকি? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের এই যে বের হলো, এটা হলো শ্যাফট, ওকে? তারপরে এটা হলো কি? বার্ব। এই যে আমাদের এখানে ছুরির মতো তিনটা আছে, বার্ব। আর উপরের দিকেও দেখা যাচ্ছে ছোটো ছোটো অনেক আছে ওর সঙ্গে, এটাকে বলা হয় বারবিউল, ঠিক আছে? আর এই যে হলুদ যে একটা রং দেখতেছে, একটা কন্টেন্ট করতেছে, এখানে কি নেমাটোসিড বলা হয়। এটা কি করে? হিপনোটক্সিন কন্টেন্ট করে, বিষাক্ত পদার্থ, যেটা কি করে? হিপনোটাইজ আছে না একটা ব্যাপার আছে না, সংবহন করা, এটাকে অবশ করে দেয় আর কি, ঠিক আছে? কি করে দেয়? হ্যাঁ, হিপনোটাইজের মতো একটা বিষয় হিপনোটক্সিন। তারপরে এখানে দেখলাম এই যে এখানে কি আছে আমাদের স্নায়ু, আমাদের কি আছে? পেশিতন্ত্র আছে, আর এখানে একটা ল্যাসও আছে, ঠিক আছে? আর এখানে এই যে ঢাকনাটা, এটা কি বলা হয়? অপারকুলাম। এই যে এখানে আছে ঢাকনা ছিল অপারকুলাম, ঠিক আছে? আর এই যে ভেতরে একটা সূত্রক ছিল পেছে, এটা বাইরে বেরিয়ে আসলো, এই যে সূত্রক পার্টগুলো, বুঝতে পারছো? আর এই যে এখানে তলগুলো, এটা বলো কি? এটা কি? সাইটোপ্লাজম। কি বলো তো? পার্টগুলো বোঝা গেছে? ওকে, তাহলে এখন পার্টগুলো বুঝতে রাখতে হবে, নিডোসিল, অপারকুলাম, বার্ব বা শ্যাপ, ঠিক আছে? তারপরে কি? বার্ব, নেমাটোসিস, পেছানো সূত্রক, পেশিতন্ত্র, তারপর এটা হলো ল্যাসো, নিউক্লিয়াস। পার্টগুলো একদম মুক্ত থাকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা দেখি, একটু রিডিং এর দিকে যাই, কি বলছে এরা। দেখা যাচ্ছে? বুঝতেছো? একটু বলবা। তা হাইড্রা একটি আদর্শ নিউরোসাইট, হাইড্রার একটি আদর্শ নিউরোসাইট দেখতে গোল, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়াল আকার বা নাটিম আকৃতির হতে পারে। দরকার নাই এগুলো, অত দিবে না। আবরণ কি বলতো? প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত। কয়টি আবরণ থাকবে বলতো? দুইটি আবরণে থাকবে। তেমন কথা না, স্তর দুটির মাঝখানে কি থাকবে? দানাদার সাইটোপ্লাজম থাকবে। এই যে এখানে একটা আবরণ ছিল, এখানে মাঝে কি আছে? সাইটোপ্লাজম থাকবে। এবং কোষের গোড়ার দিকে একটি কি থাকবে? নিউক্লিয়াস। দেখছিলাম গোড়ার দিকে কি বলতো? নিউক্লিয়াস আছে, বোঝা যাচ্ছে? ওকে, তারপর দেখলাম নেমাটোসিস। তাহলে কি? এই যে ভেতরে যে কন্টেন্ট করতেছে আমাদের হিপনোটক্সিন, এটা কি? নেমাটোসিস। তা নিউরোসাইটের অভ্যন্তরে অবস্থিত কাইটিনের মতো পদার্থে নির্মিত, কিসের মতো? আবার কাইটিনের মতো চলে আসে, কিউটিকল কাইটিন নির্মিত আবরণে আবৃত সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের নাম কি বলতো? নেমাটোসিস। আদর্শ নিউরোসাইটে ক্যাপসুলটি কি বলতো? প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে বিষাক্ত তরল, যেটা হিপনোটক্সিন বলবো। তাহলে হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? হ্যাঁ, হাইড্রার হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? ফেনল এবং প্রোটিন। এটা মনে রাখতে হবে, সংযুক্তিটা এটা পূর্ণ থাকে। দেখো, লম্বা সরু ফাঁপা সূত্রটি প্রকৃতপক্ষে ক্যাপসুলের অগ্রপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ অবস্থান করে। এগুলো দেখে নিলাম। সূত্রকে চৌড়া বা গোড়াটি বার্ড বা শ্যাপ
বলে। এই যে এটা কি বলা হয়? বার্ড বা শার্ট, আমরা জানি এগুলো। এগুলো সবই দেখো এখানে 3টি কি থাকবে? তীক্ষ্ণ কাটার মতো কি থাকবে? বার্ব থাকবে। এবং সরবিল সারিতে কি থাকবে? সাধন থাকবে, বাড়িবুল থাকবে অসংখ্য। এগুলো সবাই বলা আছে, এগুলো বারবার এগুলোই। এখন কি আছে বলো তো? অপারকুলাম মানে কি হচ্ছে? দেখো দেখো স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টের সূত্র এবং ক্যাপসুলকে ঢেকে রাখতে, মানে ঢাকনা দিয়ে কি থাকবে? আবৃত থাকে। এদের কি বলা হয়? অপারকুলাম। যেটাতে ঢাকনা থাকবে এটাকে ঢাকনা বলা হবে। এটাকে আমরা বলবো এখানে টার্ম হিসাবে অপারকুলাম বলবো। নিডোসিল, এটাকে বলছে ট্রিগারটা, চাবিটা। নিডোসিল কি বলতো? চাবিটা। তাহলে এটা দেখো নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে শক্ত দৃঢ় সংবেদনশীল অংশটা কি বলতো? নিডোসিল। প্রকৃতপক্ষে এটি রূপান্তরিত কি? সিলিয়াম। এটা মনে রাখবা। তো এখানে দেখো নিডোসিল কি করবে? ট্রিগারের মতো কাজ করে, শুধু এটা মনে রাখতে হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, রূপান্তরিত সিলিয়াম বলতে এটা হলো ওই যে অভ্যন্তরে একটা বিষয় আছে না, সিলোমের মতো একটা কথা বললাম আর কি। এটা রূপান্তরিত একটা পার্ট আর কি, ভেতর দিকে আসছে আর কি। ওকে, পার্ট। তাহলে কি হবে? যখন এটা মনে করো যে ট্রিগারের মতো কাজ করবে, ঢাকনাটা অপারকুলাম সরে যাবে, আর ভেতরে যে পার্টগুলো আছে সূত্রটা ভারী বেরিয়ে আসবে এবং সূত্রের কাজটা করবে। সূত্র কি করবে? এটা রশির মতো না, এটা ধরবে, স্বীকার করবে, এরকম অনেক কিছু কাজ। তো আমরা দেখবো যে সূত্রকের মানে যে বিভিন্ন ধরনের নিডোসাইডে এই যে সূত্রকের উপর ভিত্তি করে আমাদের নেমাটোইগুলো আর কি, নিডোসাইডগুলোকে বিভিন্ন টাইপে ভাগ করা হয় আর কি। দেখবো পেশিতন্ত্র বা ল্যাসো। হ্যাঁ, তাহলে কোষের সাইটোপ্লাজম নিউক্লিয়াসের প্রাচীরে সংকোচন প্রদানশীল পেশিতন্ত্র থাকে এবং কোষের নিচের দিকে কি থাকে? ল্যাসো নামে একটা পেছানো সূত্র দেখা যায়। এটা কাজ জানা যায়নি। হ্যাঁ, বিষয় হয়ে গেছে? না না, এই যে আমি টাইপটা শেষ করে দিই। তাহলে দেখো কি বলছে পরেরটা? নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের আচ্ছা কিসের উপর ভিত্তি? বিজ্ঞানী ভার্নার কি করছে? নিক্ষিপ্ত সূত্রক যেটা ওই যে বের হয়ে এসে ভেতরে পেছানো যেটা, এই সূত্রকের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার নিডারিয়া জাতীয় প্রাণী দেহে 23 ধরনের নেমাটোসিস শনাক্ত করছে। কাদের মধ্যে? নিডারিয়ান প্রাণী। তো অনেক নিডারিয়ান প্রাণী আছে 23 ধরনের, তবে হাইড্রার মধ্যে পাওয়া গেছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। এটা মনে রাখতে হবে। নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে কয় ধরনের নেমাটোসিস পাওয়া গেছে? 23 ধরনের। কে আবিষ্কার করছে এগুলো? দেখছে ভার্নার। হাইড্রাতে কয়টা আছে? 4 ধরনের। নামগুলো প্রথমে মুখস্থ করতে হবে। প্রথমে কথা হলো করার সিস্টেম হলো প্রথমে নাম মুখস্থ। প্রথমে কি বলো তো? স্টিনোটিল বা পেনিট্রান, অর্থাৎ যা ভেদ করে। পেনিট্রান মানে কি? যা ভেদ করে। তো স্টিনোটিল বা পেনিট্রান অর্থাৎ এদের সূত্রটা কি করবে? ভেদ করতে পারে। কোন একটা যেটা আমাদের খাবার বা কোন একটা প্রাণীকে কি করবে? ভেদ করবে, সুসের মতো কি। ওকে, পেনিট্রান। আরেকটা কি বলতো? ভল ব্যান্ড বা ডেসমোনিম। পেনিট্রান, ভল ব্যান্ড বা ডেসমোনিম। আগে নামগুলো মুখস্থ করবা। পরটা কি বলছে বলতো? পরটা কি? স্টেপটোলিন গ্লুটিনান। স্টেপটোলিন গ্লুটিনান। আরেকটা কি বলতো? এস্টেরিওলিন গ্লুটিনান। দুইটা এমনটা একই জিনিস মনে করা যায়। স্টেপটোলিন আরেকটা হলো এস্টেরিওলিন। পরের নামটা মনে রাখতে পারো হোলোট্রিকাস আইসোরাইজার। আরেকটা কি বলতো? অ্যাট্রিকাস আইসোরাইজার। দুইটা করি নাম কেন? হ্যাঁ দিছে, মনে রাখবা। দুইটাই মুখস্থ করতে হবে, বুঝছো? এটা কঠিন হতে পারে, আমি একটু কাজ দেখতেছি। তবে এই যে আমাদের স্টিনোটিল বা পেনিট্রান, তারপরে হলো বলব্যান্ড, তারপরে হলো স্টেপটোলিন গ্লুটিনান, তারপরে স্টেরোলিন গ্লুটিনান। ফিগারটা দেখো, দেখলে অনেকগুলো বুঝতে পারবা। প্রথমটা কি বললাম? এদের মধ্যে হিপনোটক্সিন থাকবে, কারণ এখানে কি করবে? পেনিট্রেট করবে মানে কি করবে? ভেতরে ঢুকে দিবে। তো ঢুকাতে লাভ কিছু বেশি না দিতে পারি। এদের কি থাকবে বলো তো? বিষ থাকবে, হিপনোটক্সিন থাকবে, যেটা কি করবে? ওই যে আমাদের সূত্রকটা ভেদ করে দিয়ে এই সূত্রকটা আবার উন্মুক্ত থাকে। কি থাকবে? উন্মুক্ত না থাকলে বিষ বের করে দিতে পারবে? তাহলে উন্মুক্ত থাকবে, এর মধ্যে কি করবে? বিষটা ছেড়ে দিবে। তাহলে বুঝতে পারছো? পরটা কি দেখলাম? ভলব্যান্ড। এটা হলো ভলব্যান্ড মানে পেঁচানো থাকবে। এটা কি থাকবে? সূত্রকটা পেঁচানো থাকবে, তবে পেঁচানো ভেতরে থাকবে না। ট্রিগারে চাপ লাগার আগে পেঁচানো থাকবে না। ট্রিগার যখন চাপ লাগা বেরিয়ে আসবে, ভারী কি করবে? পেঁচাবে। আর ভেতরে থাকা অবস্থা হলো একটা পেঁচ থাকে। কটা পেঁচ থাকে? একটা পেঁচ থাকে। কিন্তু যখন বাইরে আসবে তখন অসংখ্য পেঁচ হয়, এরকম। এই যেরকম হয়, বুঝতে পারছো? পেঁচিয়ে ধরে কি করে? কোনো একটা শিকার যখন পাবে পেঁচিয়ে ধরে নিয়ে আসে, বুঝতে পারছো? পেঁচিয়ে ধরে নিয়ে আসে। তারপরে কি বলতো? স্টেরিওলিন গ্লুটিনান। এখানে কি আছে? অসংখ্য কাটা আছে, বুঝতে পারছো? কাটার কাজ কি? আক্রমণ করা। আরেকটা কি আছে? স্টেরিওলিন গ্লুটিনান। এটা একটা সরল প্রকৃতির, অনুন্নত গঠন বিশিষ্ট। কাজ অবশ্যই সরল, এটা ভালো কাজ করতে পারে না, এটা কাটাবিহীন। তাহলে এটা কি কাজে লাগবে? কোনো না পারতেছে পেঁচানো,
না পারতেছে কাটা দিয়ে আঘাত করতে, ভালো কিছু করতে পারতেছে না, ঠিক আছে। রসকরণ। তো যেগুলো বললাম ওই কাজটাই আছে শুধুমাত্র, বুঝছো? তাহলে এদের অতটা ভূমিকা ওইদিকে নাই, এরা শুধু কি করে রসক্ষরণ করে, ঠিক আছে, দেখবো একটু করে। এখন দেখো এরা অপেক্ষাকৃত কি বলতো ও স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তাহলে যেটা বললাম এরা যদি পেনিট্রেট করবে, হাইড্রাইড 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এইগুলোই সবথেকে কি বলতো বৃহত্তম। এগুলো মনে রাখতে হবে সবথেকে বৃহত্তম কোনটা। হ্যাঁ, এই সূত্রগুলো লম্বা, ফাঁপা সূত্র, শীর্ষ উন্মুক্ত, শীর্ষ কি সূত্রগুলো ফাঁপা লম্বা, এগুলা কি মনে মুক্ত করা জিনিস? ফাঁপা না হলে রসটা যাবে কি দিয়ে, হিপনোটিক্স যাবে কি দিয়ে, এবং লম্বা এবং শীর্ষ কি উন্মুক্ত না হলে বের হবে কীভাবে, বার্ড প্রশস্ত, ঠিক আছে। এবং 3টি কি থাকবে বড় শীর্ষ বার্ব থাকবে, 3 সারি কি থাকবে সর্বিলাকে সজিত থাকবে, অতি ক্ষুদ্র কি বারবিউলযুক্ত থাকবে, যা থাকে একটা আদর্শতে সবগুলো মোটামুটি আছে এখানে। এদের কি করে হিপনোটক্সিন কন্টেইন করে, ঠিক আছে। ওকে, এরা কি করে এই দেখো শিকারের দেহে সূত্র বিদ্ধ করবে, পেনিট্রেট করবে, বিষাক্ত হিপনোটক্সিন কি করে প্রবেশ করে দিবে, অজ্ঞান করে দিবে, প্রবেশ করে দিবে, হিপনোটাইজ করে দিবে, ঠিক আছে। ওকে, পরটা কি বলতো ভলভেন বা ডেসমোনিন। এগুলো কি অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস, সূত্রটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাটাবিহীন, কাটা আছে ওকে। এবং শীর্ষক কি বলতো বন্ধ। তা এদের তো ওই যে রসটা সে কোনো ব্যাপার না, এগুলো পেঁচাবে, পেঁচান তো রস দরকার না। তাহলে ক্যাপসুলের ভেতরে সূত্র কি করবে, একটি মাত্র প্যাচ থাকবে, কয়টি প্যাচ থাকে যেটা বলছিলাম, আর বাইরে যখন আসবে অসংখ্য প্যাচ দিবে, পর কিছুর মধ্যে পেঁচাবে। এটা কি করবে শিকার কিংবা এগুলো আটকে মানে পেঁচায় ধরে আর কি, শেষ। তারপরে কি বলতো স্টেপটোলিন গ্লুটিনান্ট। তাহলে এটা কী হবে বলতো হোলোটিকাস আইসোরাইজা। তাহলে এরা কী করবে, এই সূত্রটি লম্বা দৈর্ঘ্য বরাবর সূত্র থাকে, হ্যাঁ এটা। এগুলো কাজ কি বলতো, এরা আঠালো রসকরণ করে শিকারকে আটকাতে, এটা শেষের দুইটা কি আঠালো মানে রসকরণ করবে, প্রথমটা হিপনোটক্সিন খরণ করবে, শেষের দুইটা রস, মাঝেরটা কি করবে কিছু নেই, শুধু আমাদের পেঁচাবে, এটাই। তাহলে এটা বললাম। পরেরটা কি বলতো স্টিরিওলিন গ্লুটিনান বা অ্যাট্রিকাস আইসোরাইজা। এরা কি ক্ষুদ্রতম নেমাটোসিস, এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস, আর এটা হলো অপেক্ষাকৃত ক্ষুদ্রতম, ঠিক আছে। তাহলে সব থেকে ক্ষুদ্রতম কোনটা, স্টিরিওলিন গ্লুটিনান, এটা মনে রাখতে হবে। সবথেকে বড় কোনটা, প্রথমটা, ছোট শেষেরটা, এটা মনে রাখতে হবে। এবং সবথেকে অনুন্নত কোনটা, শেষটা, ঠিক আছে। হ্যাঁ, শুধু লম্বা, কাটাবিহীন, কাটাও নয় বাট সুগঠিত নয়। এবং শিশুদের কি হবে কেন উন্মুক্ত, ওই যে রস কম করবে। সহজ না কঠিন? সহজ, একদম সহজ। তাহলে আমাদের নাম 4টে মুখস্থ করতে হবে এখানে, কার কি কাজ মনে রাখতে হবে, একটু কৌশল মনে রাখতে হবে। প্রথমটা হিপনোটক্সিন খরণ করবে, অবশ্যই তাহলে ফাঁপা হতে হবে, ঠিক আছে, লম্বা হতে হবে এবং ছিদ্র করবে, হিপনোটক্সিন ছেড়ে দিবে, অবশ করবে, হিপনোটাইজ করবে। পরটা কি পেঁচাবে বলবেন, পরটা কি আছে কাটা আছে, কিন্তু এটা কি করবে আটকাতে সাহায্য করবে, কাটা আছে এবং আটকাতে সাহায্য করবে, রসকরণ করবে। পরটা শুধু রসকরণ করবে এবং অনুন্নত গঠন এবং সব থেকে ছোট, প্রথমটা সব থেকে বড়, শেষ। ভাইগুলো আমাদের ওই যে যেমন কোষ, কার কয়টা কোষ আছে, যেমন এপিডার্মিসের 7 ধরনের কোষ আছে। কী কী ধরনের কোষ আছে, ভেতরটা কী কী ধরনের কোষ আছে, পুষ্টিকোষ কোথায় আছে ভেতরে, বাইরে কী কী আছে, নিউরোসাইট আছে এবং জনন কোষ আছে, এইগুলো সবই মুক্ত করতে হবে। এবং কোন কোষটা 45 দিন পর পর বিভাজন হয়, ইন্টারস্টিশিয়াল কোষ, অন্যান্য কোষগুলো কি করে বলো তো, প্রতিস্থাপন করে, রিপ্লেস করে। এইগুলো টপিকগুলো মুক্ত রাখতে হবে। সহজ না কঠিন? আচ্ছা, সহজ হলো।